বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা একটা তাপগতিবিদ্যা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো তোমরা আজকের লেকচারটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করলে এই টপিকটা নিয়ে যে প্রবলেমগুলো হয় সেগুলো ইনশাল্লাহ তোমাদের আর থাকবে না। তো টপিকটা এখানে সবার প্রথমে আমরা আলোচনা করি, সে টপিকটার নাম হলো যে তাপগতীয় প্রক্রিয়া। আমরা টপিকটার নাম হলো এখানে দেই, আমরা যদি এখানে লিখি তাপগতীয় প্রক্রিয়া। তো এখানে আমরা যেটা দেখব যে তাপগতীয় প্রক্রিয়াটা আসলে কি জিনিস। তো তাপগতীয় প্রক্রিয়াটা হলো যে পরিবর্তনের কারণে, তোমরা ডেফিনেশনটা লিখে নিতে পারো, যে পরিবর্তনের কারণে কোনো সিস্টেমের তাপগতীয় চলরাশি পরিবর্তন হয়। তাপগতীয় চলরাশির পরিবর্তন হয় তাকে কি বলে? তাপগতীয় প্রক্রিয়া বলে। তাকে তাপগতীয় প্রক্রিয়া বলে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখলাম যে তাপগতীয় প্রক্রিয়াটা আসলে কি। তাহলে যে পরিবর্তনের কারণে কোনো সিস্টেমের তাপগতীয় চলরাশি, এখন কথা হলো তাপগতীয় চলরাশিগুলো কি, তাই না? তাপগতীয় চলরাশির পরিবর্তন আমরা লিখছি। তাপগতীয় চলরাশিগুলো হলো যেরকম আমরা টেম্পারেচার, তারপরে আমরা প্রেসার, তারপরে আমরা ভলিউম। তো এই যে তাপমাত্রা, চাপ এবং আয়তন, এগুলো কিন্তু আমাদের তাপগতীয় চলরাশি বলে এগুলোকে। তাহলে যে পরিবর্তনের কারণে কোনো সিস্টেমের তাপগতীয় চলরাশিগুলো মানে এখানে আমাদের কি হবে, তাপমাত্রা চেঞ্জ হবে, অথবা মনে করো যে তাপমাত্রা প্রেসার মনে করো যে চেঞ্জ হতে পারে, অথবা ভলিউম চেঞ্জ হতে পারে, আবার কি হতে পারে যে কোনো একটা কনস্ট্যান্ট থাকতে পারে, আবার কি হয় আরেকটা চেঞ্জ হতে পারে। তো এই ধরনের জিনিসগুলো কি হবে, পরিবর্তন হবে। এখানে তাপমাত্রা, চাপ এবং আয়তন এগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হবে, তাকে আমরা তাপগতীয় প্রক্রিয়া বলবো। তো তাপগতীয় প্রক্রিয়ার যেটা ঘটনা ঘটে সেটা হলো তাপগতিবিদ্যায় গ্যাসীয় সিস্টেমের পরিবর্তন 4টি প্রক্রিয়ায় হয়ে থাকে। আমরা এটা লিখি তাপগতিবিদ্যায় আমাদের গ্যাসীয় সিস্টেমের পরিবর্তন গ্যাসীয় সিস্টেমের পরিবর্তন আমরা 4 প্রকারে দেখতে পারি। 4টি প্রক্রিয়া হয়, 4টি প্রক্রিয়ায় সংঘটিত হয়। তাহলে তাপগতিবিদ্যার গ্যাসীয় সিস্টেমের যে পরিবর্তনটা, আমাদের যে গ্যাসীয় সিস্টেমের যে পরিবর্তন হয় সেটা 4টি উপায় হয়। সেই 4টা উপায় কি? সেই 4টা উপায় হলো সমচাপ প্রক্রিয়া, এক নাম হলো সমচাপ প্রক্রিয়া। 2 নাম্বার যেটা হলো সেটা হলো এখানে সমচাপ, তাহলে 2 নাম্বারটা হলো সম আয়তন প্রক্রিয়া। তারপরে 3 নাম্বারটা হবে সমষ্ণ প্রক্রিয়া।
এবং 4 নাম্বারটা যেটা হবে সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে তাপগতীয় বিদ্যায় গ্যাসীয় সিস্টেম, আমাদের যে গ্যাসীয় সিস্টেমের যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটা আমরা 4টা উপায় আমরা এখানে দেখতে পারি। একটা হলো সমচাপ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তা সমচাপ প্রক্রিয়া মানে আমরা বুঝে গেছি যে এখানে চাপটা কি হবে, চেঞ্জ হবে না, চাপ সবসময় একই থাকবে। বাকি যে আমাদের যে দুটা চলরাশি আছে মানে চাপ চেঞ্জ হবে এবং তাপমাত্রার সাথে সাথে কি হবে, এখানে আয়তন চেঞ্জ হতে থাকবে। আর সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে, আয়তন একই থাকবে, তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কি হবে, আমাদের যে চাপ যেটা আছে সেটা চেঞ্জ হবে। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে, সমষ্ণ প্রক্রিয়া আমাদের তাপমাত্রা একই থাকবে কিন্তু বাদবাকি যে আমাদের চলরাশি যেটা আছে সেগুলো চেঞ্জ হবে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি, এখানে তাপের কোনো আদান প্রদান হবে না, বাইরে থেকে কোনো তাপ ভিতরে আসবে না, ভিতর থেকে তাপ কোনো বাইরে যাবে না। তাহলে আসো আমরা প্রথমে এই যে সমচাপ প্রক্রিয়াটা এটা নিয়ে একটু আলোচনা করি। সমচাপ প্রক্রিয়ার যে ডেফিনেশনটা হবে সেটা কি ধরনের হবে সেটা আগে দেখে নেই। তাহলে প্রথম যেটা আছে সেটা হলো সমচাপ, সমচাপ প্রক্রিয়া। এখন কথা হলো যে সমচাপ প্রক্রিয়া যেটা আছে সেটা কাকে বলে, যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রার সাথে, যে প্রক্রিয়ায় কোনো সিস্টেম তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হয় কিন্তু চাপের কোনো পরিবর্তন হয় না, অথবা চাপ কি থাকে, স্থির থাকে, তাকে সমচাপ প্রক্রিয়া বলে। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমে তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন হয়। ঠিক আছে, তাপমাত্রা সিস্টেমের কি হবে, কোনো সিস্টেমের যদি আমরা এখানে দেই, কোনো সিস্টেমের তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন হয় কিন্তু চাপের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এখানে আমাদের চাপের কোনো পরিবর্তন হবে না, চাপ স্থির থাকবে। এই ধরনের প্রক্রিয়াকে কি বলবো হলো আমরা সমচাপ প্রক্রিয়া বলবো। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন কথা হলো আমরা এটা যদি একটা লেখচিত্র দেখি, এটা তোমাদের পরীক্ষায় আসে, সমচাপ প্রক্রিয়ার লেখচিত্র কি ধরনের। তাহলে লেখচিত্রটা আমাদের এদিকে সবসময় ভলিউম হয় আর এদিকে প্রেসার। তাহলে চাপ এবং আয়তনের যদি আমরা গ্রাফটা দেখি, তাহলে যেহেতু এখানে চাপ স্থির থাকবে এবং তাপমাত্রার সাথে কি হবে, আয়তন চেঞ্জ হবে, তাহলে আমাদের যে লেখটা হবে সেটা কিন্তু এই ধরনের হবে। তার মানে প্রেসার এখানে কিন্তু স্থির, এখানেও যা, এখানেও তা, এখানেও তা, এখানেও তা, কিন্তু কি হচ্ছে, আয়তন আমাদের কি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আয়তন কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এইটাই কিন্তু আমাদের যে সমচাপ প্রক্রিয়ার যে লেখচিত্রটা হয় সেটা কিন্তু আমরা এ ধরনের দেখতে পাই। আচ্ছা, এখন কথা হলো সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি কৃতকাজ কত, সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ, তাহলে এখানে যদি আমরা কৃতকাজ বের করি, সমচাপ প্রক্রিয়ার কৃতকাজ, তাহলে আমরা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, সেই প্রথম সূত্রে দেখছিলাম যে কাজকে আমরা PdV দ্বারা প্রকাশ করছিলাম। তাহলে এখানে যেহেতু আয়তনের পরিবর্তন হয়েছে, তাহলে আয়তনের পরিবর্তনটা আমরা ধরে নিলাম যে V1 থেকে V2 তে হয়েছে
এবং তাহলে এখানে যে আমরা যেটা এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে নেই তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হলো প্রেশার যেহেতু কনস্ট্যান্ট এটা বাইরে হয়ে আসতেছে, তাহলে ডিভি এখানে V1 V2, তাহলে ইন্টিগ্রেশনের সিস্টেম অনুযায়ী আমাদের কি হবে, ডিভিকে ইন্টিগ্রেট করলে V হয় আর উপরে আপার লিমিট V2 লোয়ার লিমিট V1, তাহলে আমরা এখানে পাচ্ছি P V2 মাইনাস V1। তাহলে কাজ হলো আমাদের সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যে কৃত কাজ সেটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। আচ্ছা, এখন আমরা আরও একভাবে লিখতে পারি, সেটা হলো যে ধরে নাও আমরা এটাকে পি ডেল ভিও বলতে পারি, যেহেতু আয়তনের পরিবর্তন তাহলে আমরা এটাকে ডেল ভি বলতে পারি। আরেকভাবে আমরা বলতে পারি, সেটা দেখো, আমরা যেহেতু জানি পিভি ইকুয়াল টু কি, পিভি ইকুয়াল টু এন আর টি, তাহলে এই যে PV2 মানে কি, PV2 মানে আমরা বলতে পারি এন আর, এই দুটো যেহেতু কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট গ্যাসের জন্য, তাহলে এখানে কি T2, আর PV1 বলতে পারি কি এন আর T1। তাহলে আমরা যদি এটাকে গুণ করে দেই তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে চাইলে আমরা লিখতে পারি এখান থেকে, এখানে দেই যে W সমান সমান আমরা লিখতে পারি P V2 মাইনাস PV1, তাহলে PV2 মানে কি আমরা লিখতে পারি এন আর T2, আর এখানে লিখতে পারি এন আর T1। কেন, যেহেতু আমরা PV ইকুয়াল টু এন আর টি জানি, তাহলে এখান থেকে যদি এন আর কমন নেই তাহলে এখানে থাকছে T2 মাইনাস T1। তাহলে এটাও কিন্তু আমরা সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এটাকেও কিন্তু কৃতকাজ হিসাবে লিখতে পারি। মানে আমাদের ডাটায় যে ধরনের আমাদের উদ্দীপকে যা যা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমাদের ফর্মুলাগুলো লিখতে হবে। তাহলে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, তাহলে W ইকুয়াল টু এন আর ডেল টি, এটাও কিন্তু আমাদের একটা ফর্মুলা, এটাও একটা ফর্মুলা, এটাও একটা ফর্মুলা। তাহলে দেখো আমরা এই যে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে কৃতকাজ নির্ণয়ের কয়েকটা ফর্মুলা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা যদি এইখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে লিখতে পারি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা যেটা আছে সেটা আমরা কি জানি, কিউ ইকুয়াল টু ডি কিউ বা ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তাহলে এক্ষেত্রে আমাদের যে অন্তস্থ শক্তির পরিবর্তন যেটা, সেটাকে আমরা লিখতে পারি ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। তাহলে এখানে ডেল কিউ ডেল ডাব্লিউকে আমরা লিখতে পারি পি ডেল ভি, অথবা আমরা এটাকে লিখতে পারি ডেল কিউ ইকুয়াল টু এন আর ডেল টি। তাহলে এই যে ডেল ইউ এটাকে কিন্তু আমরা এইটার সূত্রেও লিখতে পারি, আবার আমরা চাইলে এটাকে এই ফর্মুলাতেও আমরা এটাকে লিখতে পারি। তো এখানে কিন্তু আমরা দেখো যে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কয়টা ফর্মুলা পেয়ে গেলাম। দেখো এটা কিন্তু সমচাপ প্রক্রিয়া যদি বলে থাকে আমাদের যে উদ্দীপক, সেই উদ্দীপকে যদি আমরা সমচাপ প্রক্রিয়া দেখতে পাই এবং সেটার আলোকে যদি আমরা একটা গাণিতিক সমস্যা দেখি, সেখানে আমাদেরকে খুঁজতে হবে কোন জিনিসটা দিছে। এইখানকার যে উদ্দীপকে আমরা যদি এখানকার রিলেটেড জিনিস পাই তাহলে এই সূত্র লেখে কাজ করতে হবে, এইখানকার রিলেটেড জিনিস যদি পাই তাহলে এই সূত্র লেখে কাজ করতে হবে। একইভাবে আমরা যদি অন্তস্থ শক্তি বের করতে বলে তাহলে কিন্তু এই সূত্রের আলোকে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবো ইনশাল্লাহ। তাহলে এই যে জিনিসগুলো যেগুলো আমরা এখানে দেখলাম এগুলো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো তাপগতীয় প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে তাপগতীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি এটা আমরা এখানে লিখতে পারি। এখানে আমি এখানে দিয়ে দিই তাপগতীয় প্রক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের এমসিকিউতে আসে, তো তোমরা এটা লিখে নাও। সমচাপ সমচাপ প্রক্রিয়ার যে বৈশিষ্ট্য, সমচাপ সমচাপ প্রক্রিয়ার বৈশিষ্ট্যসমূহ। তাহলে সমচাপ প্রক্রিয়ার বৈশিষ্ট্যসমূহগুলো কি? তাহলে এখানে আমরা কি দেখলাম, সমচাপ প্রক্রিয়া কি হয়,
সমচাপ প্রক্রিয়ায় তাপমাত্রার সাথে কি হয়, আয়তনের পরিবর্তন হয় কিন্তু চাপের পরিবর্তন হয় না, এটা একটা বৈশিষ্ট্য। তারপর এটা লিখে নেই যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো সমচাপ প্রক্রিয়ায় কি হয়, এখানে তাপমাত্রার সাথে কি হচ্ছে, সমচাপ প্রক্রিয়া তাপমাত্রার সাথে কি হচ্ছে, আয়তনের পরিবর্তন হচ্ছে কিন্তু চাপের পরিবর্তন হয় না। তাহলে এটাই লিখবো আমরা, সমচাপ প্রক্রিয়ায় তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন হয় কিন্তু কি হয়, চাপ স্থির থাকে। এটা হলো আমাদের সমচাপ প্রক্রিয়ার 1 নম্বর বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য হলো এ প্রক্রিয়ায় আমরা 2 নম্বর প্রক্রিয়ায় তাপ, এই যে এখানে দেখো, এই যে প্রক্রিয়ায় আমরা কি করলাম, তাপের গ্রহণ বা বর্জন হতে পারে, মানে ডেল কিউ যেহেতু আছে এখানে, তাহলে আমাদের কি হচ্ছে, তাপের গ্রহণ বা বর্জন হতে পারে। এই প্রক্রিয়ায় তাপের গ্রহণ বা বর্জন ঘটে, এটা আমরা এখানে দেখে নিলাম। আচ্ছা, এখান থেকে আমরা আর কি পাচ্ছি দেখি, এই প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে। তাহলে 3 নাম্বার, এই প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে। এই প্রক্রিয়ায় আমরা কি পাইলাম, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে। আচ্ছা, এরপরে আমরা কি পাইছি বলতো, এখানে কাজ সম্পাদিত হয়েছে। তাহলে এই প্রক্রিয়ায় কাজ সম্পাদিত হয়, এই প্রক্রিয়া কি হয়েছে, দেখো এখানে কাজ সম্পাদিত হয়েছে। আচ্ছা, এই প্রক্রিয়ায় যে সূচক, এই প্রক্রিয়ার সূচক চিত্র যেটা আছে সেটা কি, সেটা হলো আয়তন, যে লেখটা আছে, আয়তন অক্ষ যেটা আছে, এই প্রক্রিয়ার যে সূচক লেখটা, মানে আমরা যে লেখটা অঙ্কন করব সেটা কি, আয়তন অক্ষের কি সমান্তরাল। এই প্রক্রিয়ায় যে আমাদের যে সূচক লেখ যেটা, সেটা যে আয়তন অক্ষ, এটা যেহেতু ভি দ্বারা আমরা আয়তন অক্ষের কি এটা সমান্তরাল, তাহলে ওটা আরেকটা লিখে নাও। তাহলে এই প্রক্রিয়ায় সূচক চিত্র, সূচক চিত্র বা লেখ যেটা বলতে পারো, সূচক চিত্র, এটা কি আয়তন অক্ষের সমান্তরাল। এগুলা কিন্তু সব কিন্তু তোমাদের যে বৈশিষ্ট্যগুলো দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে আসে, অথবা তোমাদের শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলোতে কিন্তু আসে। আবার এই প্রক্রিয়া কি হয়, চার্লসের সূত্র মেনে চলে। তাহলে এই প্রক্রিয়া চার্লসের সূত্র মেনে চলে। তাহলে আমরা এই যে সমচাপ প্রক্রিয়া যে টপিকটা, সেই টপিকটার কিন্তু যা যা আমাদের বিস্তারিত যে আলোচনাগুলো সেগুলো কিন্তু আমরা এখানে করে ফেললাম। তোমরা এই জিনিসগুলো যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু এগুলো থেকে যেভাবে কোশ্চিন আসুক না কেন তোমরা কিন্তু ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে। তো এখন আমরা এই সমচাপ প্রক্রিয়া রিলেটেড একটা গাণিতিক সমস্যা দেখব, যে দেখি সেই সমস্যাগুলো আমাদের এই যে আমরা যেগুলো দেখলাম সেগুলোর আলোকে আমরা সলভ করতে পারি কিনা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের যে প্রবলেমটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো, বলছে যে 1 গ্রাম পানিকে প্রমাণ চাপে এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটালে 1672 সিসি বাষ্পে পরিণত হয়, মানে 1672 কিউবিক সেন্টিমিটার বাষ্পে পরিণত হয়। পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ
227,000, তার মানে 22,70,000 জুল পার কেজি হলে বাহ্যিক কৃতকাজ ও অন্তস্থ শক্তির পরিবর্তন এখানে নির্ণয় করতে বলছে। তার মানে এখানে বলছে কি, এই যে আমাদের যে ঘটনাটা এখানে ঘটবে সেটার জন্য কি করতে বলছে, বাহ্যিক কৃতকাজ বের করতে বলছে। তাহলে আমরা কৃতকাজের তো অনেক ফর্মুলা জানি, তো এখানে আমরা কোন কৃতকাজের ফর্মুলা বের করব? দেখো দেখি, এখানে বলছে চাপ, প্রমাণ চাপ, তাহলে চাপ বলছে এবং সিসি মানে কিউবিক সেন্টিমিটার, তার মানে সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটার মানে সেন্টিমিটারের উপরে কিউব হয় হলো আয়তন, তারপরে চাপ এবং আয়তনের পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে কৃতকাজটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা বুঝেই গেলাম, আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে চাপ এবং আয়তনের পরিবর্তনের মাধ্যমে যে ফর্মুলাটা আমরা লিখছিলাম সেটা কি ছিল, ডাব্লিউ পি ডেল ভি, তাই না? এটা দিয়ে আমরা কৃতকাজ, তাহলে এইটাই আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে কথা হলো ডেল ভি যখন আমরা করছিলাম সেখানে তো আমরা দেখছিলাম V2 মাইনাস V1। এখন কথা হলো এখানে তো আমরা একটা ভি দেখতে পাচ্ছি, আরেকটা ভি কই? আচ্ছা, এখন কথা হলো আরেকটা ভি কিন্তু এইখানে আছে, কারণ 1 গ্রাম পানির যে আয়তন সেটা আমরা জানি হলো 1 সিসি। 1 গ্রাম পানির আয়তন হয় সবসময় 1 সিসি, এটা মনে রাখবা। তাহলে এখানে আমরা কি লিখব, যে এখানে লিখবা, এখানে প্রথমে লিখে দেবা যে আমরা জানি 1 গ্রাম পানির আয়তন 1 সিসি, 1 কিউবিক সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখানে পানির আদি আয়তন কত? পানির আদি আয়তন V1, মানে এই যে 1 গ্রাম পানিকে কি করছি, এই আয়তন থেকে কোথায় গেছে, 1672 সিসিতে গেছে, তাহলে আদি আয়তন কত ছিল, 1 সিসি। আচ্ছা, পানির চূড়ান্ত আয়তন V2 হলো 1672 সিসি। আচ্ছা, তারপরে এখানে কি আছে, প্রমাণ চাপ। প্রমাণ চাপকে আমরা কত জানি, প্রমাণ চাপ P 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, এটা আমাদের মুখস্থ মান যে প্রমাণ চাপ কত। আচ্ছা, তাহলে আমরা তো এখানকার যে কৃতকাজ নির্ণয়ের জন্য যে সূত্রটা, সেটার যাবতীয় ডাটা যেগুলো সেগুলো কিন্তু বের হয়ে আসতেছে। তাহলে লিখব যে আবার আমরা জানি W ইকুয়াল টু P V2 মাইনাস V1। তাহলে এখানে আমরা লিখব, এখানে একটা মজার ব্যাপার দেখো, যে এখানে কিন্তু তোমাদের এটা কি আসছে, নিউটন পার মিটার স্কোয়ার, তার মানে এটা কিন্তু আমাদের এসআই ইউনিটে আছে, আর সিসি যেটা সেটা আছে হলো সিজিএস ইউনিটে। তাহলে অবশ্যই এটাকে কি করে নিতে হবে, আমাদের এমকেএস ইউনিটে প্রকাশ করে নিতে হবে। তাহলে এটাকে কি লিখবো, এমকেএস করলে কিউবিক সেন্টিমিটার থেকে আমরা যদি মিটার কিউবে যাই তাহলে জাস্ট কি করতে হবে, 10⁻⁶, জাস্ট এই যে গুণ করে দিলে হয়ে যাবে। একইভাবে এটা 1672 ইন্টু 10⁻⁶ মিটার কিউব। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা এখানে লিখব P হলো 1.01325 ইন্টু 10⁵ ইন্টু V2 আছে হলো 1672। যেহেতু 10⁻⁶ দুই জায়গায় আছে, এটা আমরা কমন নিয়ে নিব, জাস্ট এখানে 1 দিলাম, বারবার লেখার দরকার হবে না, এই যে কমন নিয়ে 10⁻⁶ দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হলো 01325 1.01
1325 10325 10 to the power 5 into 1671 minus 6। আচ্ছা, এটা আসতেছে হলো আমাদের 169.213 এত জুল, তাহলে 169.21 জুল। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে কৃতকাজ, বাহ্যিক যে কৃতকাজ সেটা কিন্তু বের হয়ে আসলো। তাহলে বাহ্যিক কৃতকাজ W ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের হয়ে আসলো। আচ্ছা, এরপরে অন্তস্থ শক্তির পরিবর্তন। তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তনটা আমরা কোথা থেকে পাই? আমরা দেখছিলাম যে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, সেখানে কি থাকে অন্তস্থ শক্তির পরিবর্তনে আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা ছিল হলো ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু, তাই না? তাহলে এখানে তো আমরা বাহ্যিক কাজটা পাই গেলাম, মানে একটা সিস্টেমে যদি আমরা তাপ দেই সেই সিস্টেমের যে কাজটা আমরা পাবো সেটা কিন্তু এখানে পেয়ে গেলাম, মানে ডেল ডাব্লু যেটা আছে সেটা কিন্তু এখানে পেয়ে গেছি। আমাদের এখানে কি করতে বসে, ডেল ইউ যেটা আছে অন্তস্থ শক্তির পরিবর্তন সেটা বের করতে বসে। তাহলে অবশ্যই আমাদের কি লাগবে, ডেল কিউ। তার মানে এখানে আমরা কতটুকু তাপ প্রডিউস করছি সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে এই যে দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানে কি হয়েছে, 1 গ্রাম পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটানো হয়েছে। এখন এখানে কিন্তু বলেনি যে পানিটা কত টেম্পারেচার থেকে কত টেম্পারেচারে ফুটাচ্ছি আমরা। তাহলে এখানে আমরা ধরেই নিলাম যে এই পানিটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল এবং এখানে তাপমাত্রার কোনো চেঞ্জ হয়নি। তাহলে ধরি, এখানে তোমরা এখানে লিখবা যে ধরি এক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে হয় নাই, তাহলে এখানে 1 গ্রাম বা দিতে পারো 1 ইন্টু 10 টু দি পাওয়ার, যেহেতু আমরা এমকেস ইউনিটে করবো, 10 টু দি পাওয়ার -3 এত কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে গৃহীত তাপ আমরা এখানে বলতে পারি Q ইকুয়াল টু mLV। তাহলে এখানে পানির ভর কত? পানির ভর m সমান সমান আমরা এখানে পেলাম 1 গ্রাম। তাহলে এটাকে আমরা লিখলাম 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজি। ঠিক আছে, তাহলে এখন আমরা এই যে তাপটা যেটা আছে সেটা বের করে নিই। তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আর এখানে বাষ্পীয় ভবনের যে সুপ্ত তাপ, বাষ্পীয় ভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এখানে LV ইকুয়াল হচ্ছে 227 জুল পার কেজি। তাহলে এখানে আমরা এটা এখানে বসাই দিই। তাহলে সমান এখানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে এখানে 227 4 বসাই দিলাম। তাহলে এটা রেজাল্ট আসবে হলো 227 একটা শূন্য এত জুল। তাহলে আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে
তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে এখানে অন্তস্থ শক্তির পরিবর্তনটা দিয়ে দিই। অন্তস্থ শক্তির পরিবর্তন del U ইকুয়াল টু হোয়াট, আমরা লিখতে পারি হলো কিউ ইকুয়াল টু del U প্লাস ডাব্লিউ। তাহলে del U আমরা কি লিখতে পারি, কিউ মাইনাস ডাব্লিউ। তাহলে এখানে কিউ আসছে হলো আমাদের এটা 2270 আর এখানে 169.213। তাহলে এখানে আস্তে আস্তে হলো 3। তাহলে এখানে আস্তে আস্তে হলো 2100.787 এত জুল। তাহলে এখানে আমাদের অন্তস্থ শক্তির যে পরিবর্তন সেটা আমরা পেয়ে গেলাম যে কত জুল, 2100 পয়েন্ট সামথিং। তাহলে দেখো আমরা যে থিওরিটা আলোচনা করলাম সেই থিওরিটা আমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে কত সহজে দেখো এই যে প্রবলেমগুলো দেখো আমরা বের করে ফেলতে পারলাম। সেখানে আমরা যে থিওরিতে যেটা দেখছিলাম যে আমরা কৃতকাজ দুটা ফর্মুলা দেখছিলাম, আয়তনের পরিবর্তনের মাধ্যমে আর একটা হলো কি টেম্পারেচারের পরিবর্তনের মাধ্যমে। তাহলে দেখো এখানে আমাদের যে উদ্দীপক ছিল সেখানে কি ছিল, আয়তনের পরিবর্তন ছিল। তাহলে আয়তনের পরিবর্তনের মাধ্যমে আমরা এই ফর্মুলা দিয়েই ম্যাথটা করে ফেললাম। একইভাবে আমরা কি করলাম যে এখানে যে অন্তস্থ শক্তির পরিবর্তনটা যেটা আমরা বের করলাম সেটাও কিভাবে বের করতে হয় সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাইলাম। তাহলে তোমরা যদি থিওরিটা ভালোভাবে বুঝে থাকো এবং সেটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য এই ধরনের প্রবলেমগুলো কিন্তু তোমরা খুব সহজে সলভ করে ফেলতে পারবে। তো আশা করি তোমরা আজকের লেকচারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।